একটা ইয়েতে আসি, নরওয়ে টিমটার আপনার কেমন মনে হইতেছে? আমার কাছে নরওয়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপের চমক হতে যাচ্ছে। 11 জন প্লেয়ারের জায়গায় তারা হয়তো দেখা যাবে হচ্ছে 15-16 জন প্লেয়ারকে হচ্ছে আসলে রেডি রাখবে, যাতে হচ্ছে আসলে আপনার মানে কোনো প্লেয়ার যদি আসলে গরমটা আসলে অনেক বেশি প্রভাব ফেলতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে আপনার যে অপশনগুলো রেডি থাকে। আমরা যে টিমগুলো দেখে আসছি মানে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, যাদের হাতে ওয়ার্ল্ড কাপ মোটামুটি আমি যদি রিসেন্ট সময়ের দিয়ে দেখি, এর বাইরে আসলে নেদারল্যান্ডস একটা ফেভারিট হিসাবে আসবে। আমার কাছে মনে হয় এবার আরো দু একটা টিম থাকতে পারে যারা আসলে চমক দেখাবে। হয়তো ফাইনাল পর্যন্ত যাইতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন থাকবে। খুব দুর্দান্ত কিছু করে দেখা গেল হচ্ছে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল বা কোনো একটা বড় টিমকে হচ্ছে বিদায় করে দিতে পারে, কিন্তু ফাইনাল পর্যন্ত যাবে বা এটা আসলে আমরা এখনো আমাদের এর মধ্যে দেখি না আর কি। মানে আমরা যেহেতু আসলে মানে আমরা যখন দেখবো আমাদের ইমাজিনেশনের জায়গাগুলো কিন্তু যা দেখে আসছি সেটার ভিতরে মানে থাকে আর কি। ঢাকা পেপারসের বিশ্বকাপ নিয়ে আয়োজন রেফারিতে আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন কবি এবং সাংবাদিক হাসনাত শোয়েব। আমরা আজকে শোয়েব ভাইয়ের সাথে বিশ্বকাপ 2026-এর গুরুত্বপূর্ণ কিছু দল নিয়ে, কিছু ট্যাকটিক্স নিয়ে, কিছু ইতিহাস নিয়ে কথা বলবো। শোয়েব ভাই, আপনাকে স্বাগত ঢাকা পেপারসে আসার জন্য। ধন্যবাদ। মানে কেমন আছেন ভাই? এই তো এই বিশ্বকাপ তো একটা নতুন ফরম্যাট, 48টা টিম, 108টা ম্যাচ, দীর্ঘ একটা সময়। আমরা যদি ধরেন টিমগুলোতে ঢুকার আগে একটু আবহাওয়া নিয়ে কথা বলতাম, কারণ সব জায়গাতেই ওয়ার্ল্ড কাপের মানে হোস্ট যে 3টা টিম, কানাডা, মেক্সিকো আর আমেরিকা, এই 3টা দেশের যে বর্তমান যে সামারটা শুরু হয়েছে, গ্রীষ্মকালটা, এইখানকার আবহাওয়া নিয়ে কিছু কথাবার্তা চলতেছে। তারপরে কি মনে হয় যে এতগুলা টিম সাফার কি করতে পারে কিনা? হ্যাঁ, সাফার তো অবশ্যই করবে, কারণ এই গরমটা আসলে অনেক বেশি সহ্য হওয়ার মতো অবস্থায় থাকবে না অনেক দলের জন্য, কারণ আসলে এই ধরনের গরমে সবাই অভ্যস্তও না। বিশেষ করে নানা জায়গা থেকে দলগুলো আসবে, আপনার যারা আসলে একটু ঠান্ডা বা এত গরমে অভ্যস্ত না তাদের জন্য আসলে। যেমন আমরা হালান্ডের একটা ছবি দেখতেছিলাম যে পুরো আইস প্যাক ঘাড়ে দিয়ে বসে আছে। এটা তো আসলে আমার যেটা মনে হয় আর কি, আমি যেটা দেখতেছি যে অনেক টিমগুলো হচ্ছে কি তারা আসলে 11 জন প্লেয়ারের জায়গায় তারা হয়তো দেখা যাবে হচ্ছে 15-16 জন প্লেয়ারকে হচ্ছে আসলে রেডি রাখবে, যাতে হচ্ছে আসলে আপনার মানে কোনো প্লেয়ার যদি আসলে গরমটা আসলে অনেক বেশি প্রভাব ফেলতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে আপনার যে অপশনগুলো রেডি থাকে। যেমন আমি যদি ব্রাজিলের রিসেন্ট মানে আপনি যদি ম্যাচগুলো বা তাদের প্রীতি ম্যাচগুলো ফলো করেন, তাদের আসলে 11 বাছাই করাচ্ছেও মনে হয়েছে হচ্ছে তারা আসলে বেস্ট 16 বা 17 বাছাই করার একটা প্রসেসের ভিতর দিয়েছিল, যাতে আসলে এই গরমটা আসলে ট্যাকেল করা যায়। কারণ আপনার এই গরমটা যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ওভারঅল পারফরমেন্স বলেন টিমের ইয়ার মধ্যে, আমরা যদি ক্লাব বিশ্বকাপের দিকে দেখি, তখন কিন্তু আমরা দেখছিলাম যে প্রথমবারের মতো আপনার প্রতি অর্ধে একটা আলাদা ব্রেক দিছিল। হ্যাঁ, এটা কিন্তু এবার তো এটা একদম মানে একদম ম্যান্ডেটরি ব্রেকে চলে গেছে। আপনি দেখবেন হচ্ছে সম্ভবত ভুল যদি না করি বরুসিয়া ডর্টমুন্ড মেবি হচ্ছে ইয়াতে ছিল, মানে তাদের বেঞ্চের প্লেয়াররা হচ্ছে এই ক্লাব বিশ্বকাপের সময় হচ্ছে আপনার ড্রেসিং রুমের মধ্যে ছিল, যাতে হচ্ছে গরম থেকে আসলে গরম থেকে আর বাঁচার জন্য আপনার বেশ কিছু ছবি ওই সময় ভাইরাল হয়েছিল, যখন দেখা যাচ্ছে হচ্ছে ওয়াটার ফ্লো হচ্ছে নানা ধরনের ব্যবস্থার ভিতর দিয়ে আসলে এটাকে, কারণ এই গরমে তো আপনার মাসল পুল সেফ রাখার একটা প্রচেষ্টা ছিল আর কি। তো আমার মনে হয় এইবারও আসলে মানে গরম একটা বড় প্রতিপক্ষ হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে। তাহলে কি এটা আফ্রিকা বা লাতিন আর এশিয়ার টিমগুলোর জন্য সুবিধাজনক হবে ইউরোপের থেকে? এখন ধরেন এটা এক ধরনের সুবিধা দিবে, কিন্তু আসলে আবার ইউরোপিয়ান টিমগুলো দেখা যাবে হচ্ছে এটা ওদের তো একটা প্রস্তুতি থাকবে, আপনি জানেন হচ্ছে আপনাকে ওখানে গরম ফেস করতে হবে, সেই প্রিপারেশনটা তাদের থাকবে। যদি আপনি শুধু গরম মানে গরমটাকেই রাখেন তাহলে হয়তো এরা একটু সুবিধা পাবে, কিন্তু সেটা আবার আপনার একেবারে হচ্ছে মানে সেটা দিয়ে অনেক কিছু হয়ে যাবে, এটা চিন্তা করা একটু বেশি হয়ে যাবে। কারণ আমার মনে হয় যে ওদের মধ্যে একটা প্রিপারেশন থাকবে যে আসলে আমি কিভাবে হচ্ছে এটাকে কোপ আপ করবো, এবং অনেকে আগে থেকে যাচ্ছে এবং নানা ধরনের হচ্ছে সিস্টেমের ভিতর দিয়ে হচ্ছে নিজেদেরকে তৈরি করতেছে ওই মোমেন্টগুলোর জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে গরমটা সমস্যা হবে, কিন্তু আসলে এটা আবার মানে খুব একদম বড় ফ্যাক্টর হয়ে উঠবে তাও না, এটা একটা প্রতিপক্ষ হিসেবে থাকবে, যারা আসলে বেটার ডিল করতে পারবে তারা আসলে বেটার রেজাল্ট পাবে। এই 48টা টিমের মধ্যে ধরেন বাংলাদেশের তো সবসময় একটা জিনিস থাকে যে ব্রাজিল আর্জেন্টিনা। আমরা ব্রাজিল আর্জেন্টিনার বাইরে আপনার কাছে এই ওয়ার্ল্ড কাপে ফেভারিট টিম কোনগুলো মনে হইতেছে, বা মানে ভালো করতে পারে কোন টিম? আমরা যে টিমগুলো দেখে আসছি মানে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, যাদের হাতে ওয়ার্ল্ড কাপ মোটামুটি আমি যদি রিসেন্ট সময়ের দিয়ে দেখি, এর বাইরে আসলে নেদারল্যান্ডস একটা ফেভারিট হিসাবে আসবে। আমার কাছে মনে হয় এবার আরো দু একটা টিম থাকতে পারে যারা আসলে
চমক দেখাবে, হয়তো ফাইনাল পর্যন্ত যাইতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন থাকবে, কিন্তু মানে গত ওয়ার্ল্ড কাপের মরক্কোর মতো। মরক্কো এখন আমরা প্রতিবারই তো আসলে কোনো না কোনো একটা চমক আমরা পাই। পাই, তো সেই ধরনের চমকের টিম এবারও থাকবে এবং একাধিক টিম থাকতে পারে আমার কাছে যেটা মনে হয় আর কি। কিছু টিম নিয়ে আলোচনা করব, তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আফ্রিকা, তারপর ধরেন এশিয়ার সম্ভাবনা আপনি কতটুকু দেখতেছেন? আসলে সম্ভাবনা বললে আপনার খুব দুর্দান্ত কিছু করে দেখা গেল হচ্ছে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল বা কোনো একটা বড় টিমকে হচ্ছে বিদায় করে দিতে পারে, কিন্তু ফাইনাল পর্যন্ত যাবে বা এটা আসলে আমরা এখনো আমাদের এর মধ্যে দেখি না আর কি। মানে আমরা যেহেতু আসলে মানে আমরা যখন দেখবো আমাদের ইমাজিনেশনের জায়গাগুলো কিন্তু যা দেখে আসছি সেটার ভিতরে হচ্ছে মানে থাকে আর কি। তো সেই জায়গা থেকে যদি দেখি, আসলে আমি দেখি না আসলে কোনো আফ্রিকান টিম বা কোনো এশিয়ান টিম ফাইনাল খেলতেছে। বা আপনি যদি তাদের ফর্ম দেখেন বা তাদের টিম দেখেন, হয়তো অনেক বড় স্টার আছে, সালার মতো স্টার খেলবে কিংবা হচ্ছে আপনার সাদিও মানে খেলবে, কিন্তু মানে এটা আমার কাছে এটা মনে হয় যে ধর একটা ইয়েতে আসি, নরওয়ে টিমটারে আপনার কেমন মনে হইতেছে? আমার কাছে নরওয়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপের চমক হতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটির সম্ভবত মারমুশ, এই দুইজন বাদে আপনি ফুল টিম হয়ে খেলা কিন্তু প্রবণতাটা নাই। এটা আসলে মানে আপনার নানাভাবে কাজ করে, মানে ওদের মানে যেই প্লেয়ারগুলো আপনাদের স্টার প্লেয়ারগুলো আমরা দেখি, তাদের সাথে আসলে অন্য যে প্লেয়ারগুলো থাকবে তাদের আসলে মানে তাদের পার্থক্যটা বেশি অনেক বিশাল। তো সেই ক্ষেত্রে আসলে দেখা যায় হচ্ছে ওই প্লেয়ারগুলো অনেকটা আউটসাইডার হিসেবে থেকে যায়, তো এটা টিম হিসেবে আসলে পারফর্ম করা সেটা আসলে শেষ পর্যন্ত হয়ে ওঠে না। যেটা আবার হচ্ছে ধরেন ওটা নানা আসলে কারণ আছে, ওটা বলতে গেলে আসলে অনেক কথা চলে আসবে, কিন্তু আবার ধরেন ইউরোপিয়ান বা হচ্ছে লাতিন আমেরিকান টিমগুলো ওদের তো একটা কালচার দাঁড়ায় গেছে, কালচারটা আসলে একটা বড় ব্যাপার আর কি। তো ওই জায়গাগুলো আসলে ওদের কনফিডেন্সের জায়গা বলেন, ওদের যে হচ্ছে সিস্টেমের একটা সিস্টেম ডেভেলপ হয়ে আসছে, প্লেয়ারগুলার নিজেদের মধ্যে হচ্ছে কম্বিনেশনগুলো যদি আমি চিন্তা করি, তো ওই জায়গাগুলো আসলে অনেক বেশি হচ্ছে ওদের। কারণ ধরেন দেখা যায় হচ্ছে আপনার লাতিন আমেরিকান টিম ইউরোপিয়ান টিমগুলোর বেশিরভাগ প্লেয়ার তো ইউরোপে খেলে, আবার লাতিন আমেরিকার ধরেন টিমগুলোর বেশিরভাগ প্লেয়ার কিন্তু হচ্ছে ইউরোপে খেলে, আবার কেউ লাতিন আমেরিকায় খেলে, কিন্তু জিনিসটা কিন্তু আসলে অলমোস্ট কাছাকাছি। যেমন স্পেন টিমের মনে হয় সম্ভবত 26 জনই সম্ভবত হচ্ছে ইউরোপে খেলে, ইউরোপের টপ 5 লিগে খেলে। এবং বার্সা টিমেরও মনে হয় 11 জন না 12 জন নাকি ইয়েতে স্পেন ন্যাশনাল টিমে এখন। হ্যাঁ, মোস্ট অফ দ্যাট প্লেয়ার কিন্তু ওই এগুলা থেকে আসা, ওই সিস্টেম ওরা সিস্টেম থেকে আসে। তো তাদের আসলে কম্বিনেশনটা আসলে অনেক বেশি হচ্ছে মানে অনেক অনেক ক্লিন থাকে আর কি। ওরা জানে আসলে মানে খেলাটা আসলে কিভাবে খেলতে হবে, একটা ম্যাচ কিভাবে বের করে আনতে হবে। তো ওই জায়গাগুলোতে আসলে এবং কনফিডেন্সের জায়গা আছে, আপনি কখনো কিছু করেন নাই সেটা প্রথমবার করাটা আসলে অনেক কঠিন। তো ওইটাও একটা বড় ফ্যাক্টর। কারণ আমরা এশিয়ার টিমগুলোর মধ্যে থেকে সাউথ কোরিয়াকে 2002 এর সেমিফাইনালে পাইছি, আফ্রিকার টিমগুলো থেকে মরক্কো কতবার সেমিফাইনাল খেললো। একটা ইয়েতে আসি, নরওয়ে টিমটার আপনার কেমন মনে হইতেছে? আমার কাছে নরওয়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপের চমক হতে যাচ্ছে। মানে নরওয়ের যদি টিমটা আমি দেখি, মানে হল্যান্ড ওডেগার্ড দুজন তো আছেই, এর বাইরে হচ্ছে আপনার সরলত আছে, তারপর হচ্ছে অ্যান্তোনিও নোসা আছে, এরা কিন্তু আসলে প্রুভেন প্লেয়ার। এবং হচ্ছে আপনি যদি বাছাই পর্বে নরওয়ের পারফরমেন্স যদি দেখেন, 8 ম্যাচের 8টাতেই জিতলো এবং 8 ম্যাচে সম্ভবত 37টা গোল করছে তারা। ইতালিকে হচ্ছে তারা দুই লেগে হারাইছে এবং হারের ব্যবধান কিন্তু 3 গোলের বেশি আমার যেটুকু মনে পড়ে। তাহলে এরকম একটা টিম মানে যারা হচ্ছে রীতিমতো হচ্ছে মানে এক ধরনের বুলডোজ করছে ইয়াতে মানে বাছাই পড়বে। তো এই ধরনের টিমটা ওদের কনফিডেন্টলি অনেক হাই থাকবে এবং হচ্ছে ওদের টিম কম্বিনেশনটা ভালো, দলে হচ্ছে একাধিক স্টার প্লেয়ার আছে। তো ওইটা আসলে এই টিমটার আসলে আমি মনে করি হচ্ছে ভালো সম্ভাবনা আছে হচ্ছে জায়ান্ট কিল করবে, এমনকি সেমিফাইনাল পর্যন্ত যদি চলে যায় তাহলে আমি আসলে অবাক হব না। ভাই তাহলে এবার আমরা আরেকটা জায়গায়, সুইডেন টিমটা ইসাক আছে, সুইডেন টিমটার আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে না সুইডেন আসলে খুব বড় কিছু করতে পারবে, বরং আমি অস্ট্রিয়ার কথা বলবো, বিশেষ করে রাংনিকের কারণে। মানে ওদের রাংনিকের হচ্ছে আপনি এবং ইউরোতে যদি পারফরমেন্স যদি দেখেন, মানে একটা স্পার্ক দেখা যায় আর কি। তো আমার মনে হয় অস্ট্রিয়ার একটা সম্ভাবনা আছে ভালো কিছু করার, মানে যারা হচ্ছে আসলে মূল ফেভারিট দলের বাইরের টিমগুলোর মধ্যে নরওয়ে আমার কাছে মনে হয় যে হচ্ছে একটা ভালো কিছু করে দেখাইতে পারে এবং মানে এমন কিছু করতে পারে যে আমরা আসলে যেমন দেখা গেল হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা কোনো সামনে যদি পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ওরা প্রচুর ভোগাবে এবং তাদের হচ্ছে ওই প্লেয়ারগুলো আছে, ওই টিমটা আসলে তারা তৈরি করছে। ভাই আমরা হল্যান্ড টিমটা নিয়ে তো সবসময় আমরা কথা বলি, মানে প্রতিবারই ধরেন 74-78 এর পর রুদগুলিদের সময়টা আসলো, ভ্যান বাস্টেনদের সময়টা আসলো, 89 ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, 90 ওয়ার্ল্ড কাপে যে সেকেন্ড রাউন্ডে বাদ। আবার ধরেন 1998 আর্জেন্টিনার সাথে কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনাল সম্ভবত ব্রাজিলের কাছে হারছে টাইব্রেকারে। তারপর ধরেন আমরা যদি একটু ইয়েতে আসি, 14 ওয়ার্ল্ড কাপ 10 ওয়ার্ল্ড কাপ ফাইনাল স্পেনের কাছে হারাটা, 14 ওয়ার্ল্ড কাপে ধরেন
সেই স্পেনরে 5-1 হারাই দিয়ে পরে ইয়ে করতে না পারা, মানে এই যে নেদারল্যান্ড টিমটা, মানে আমরা তো সবসময় বলি যে ফুটবলের একটা দায় আছে ইতিহাসের প্রতি, ফুটবল ইতিহাস কিন্তু নেদারল্যান্ডের কাছে ঋণী। তা আপনার কি মনে হয় যে এইবার ফাড়াটা কাটতে পারে, মানে ফুটবল যেভাবে তার ইতিহাসের কাছে বারবার ওই ইতিহাসের ঋণটা শোধ করে, এবার কি ঋণটা শোধ হইতে পারে? যদি আমরা ক্লাইমেন্টের পরিসংখ্যান মডেল দেখি তাহলে তারা কিন্তু তারা কিন্তু বলতেছে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এবং ওদের কিন্তু আগে 3বারের হচ্ছে প্রেডিকশন কিন্তু পারফেক্ট ছিল। ছিল। কিন্তু আসলে আমি যদি টিমটার দিকে মানে যদি দেখি তাহলে আসলে খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা কিন্তু কম, কারণ আপনার টিমে কিন্তু ভালো স্টার প্লেয়ার আছে, কিন্তু আসলে ওটা টিম হিসেবে আসলে কতটুকু পারফর্ম করতে পারবে, এবং ফ্যান ডাইক তার সেরা ফর্মে থেকে নাই এখন আসলে আমরা যদি দেখি, কিংবা হচ্ছে আপনার মানে বাকি যে প্লেয়ার গুলো আছে, গ্যাকপো আমরা লিভারপুলের হয়ে দেখছি যে খুব পুয়ার ফর্মে ছিল, কিন্তু মানে আপনার মানে প্লেয়ার আছে যারা আসলে ইউরোপে হচ্ছে নানাভাবেই হচ্ছে প্রতিষ্ঠিত, কিন্তু আসলে সেটা আসলে ওয়ার্ল্ড কাপ জেতার মতো টিম এইবার অন্তত আমার কাছে মনে হচ্ছে না নেদারল্যান্ডস টিম হিসেবে ওয়ার্ল্ড কাপ জেতার মতো, যদি আমি ভবিষ্যৎবাণী বাদ দিয়ে কথা বলি আর কি। আর যেহেতু মানে নেদারল্যান্ডসের মতো একটা টিম, তারা যদি যেতেও সেটা আমি অবাক হব না, মানে কিন্তু আমার কাছে সম্ভাবনা হচ্ছে এখনকার এই সময়ে দাঁড়ায় চিন্তা করলে আসলে খুব একটা বড় পসিবিলিটি আসলে আমি দেখি না আর কি নেদারল্যান্ডসের মানে অনেক কিছু করবে এরকম। ভাই 2022-এর ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় তখন আপনার মোটামুটি সারা ওয়ার্ল্ডে মিডিয়া বলেন, বিভিন্ন জায়গা থেকে বলেন যে একটা কথা বারবারই বলা হতো যে এইটা মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, মেসি ফুটবলকে অনেক কিছু দিচ্ছে, ফুটবলের উচিত মেসির কিছু দেওয়া, মানে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে। রোনালদোর ক্ষেত্রে এবার তো এটা শেষ ওয়ার্ল্ড কাপ। আমার মনে হয় এটা যদি হয়ে যায় তাহলে এটা আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটা বিশাল ডিজাস্টার হইতে যাচ্ছে। তারা এবার না যত বেশি মেসি ওয়ার্ল্ড কাপ জিতুক সেটা চাইবে, তার চেয়ে বেশি পর্তুগাল না জিতুক। মানে এটা আমার একটা মজা করেই বললাম যে আসলে ব্যাপারটা হচ্ছে দায় তো আসলে এরকম অনেক দায় আসলে শোধ করা হয়নি। ক্রুইফ ওয়ার্ল্ড কাপ জেতে নাই, আসলে তারপর আপনার দায়কে শোধ করবে। ওই জর্জ বেস্ট ওয়ার্ল্ড কাপ জিতে নাই, পুস্কাস জিতে নাই, তারপর জিতে নাই আপনার ইউসুবিও জিতে নাই, রুট গুলিত্রা জিতে নাই, তারপর মানে পর্তুগাল টিমটাও তো এবার ভালো ভাই। হ্যাঁ, তো পর্তুগাল টিমটা যদি আমি টিম হিসেবে চিন্তা করি তাহলে পর্তুগাল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টিম। মানে আমি যদি আপনি ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে যদি আলাপ করেন তাহলে স্পেনের পরে সম্ভবত হচ্ছে সবচেয়ে কমপ্লিট টিম হচ্ছে আসলে, কারণ আমার কাছে ব্যালেন্স টিম হিসেবে আমার কাছে ধরেন পর্তুগালটা আসছে, স্পেন আসছে, ফ্রান্স আসছে। আমার কাছে মনে হয় যে আসলে আপনার যদি আপনি পজিশন ধরে চিন্তা করেন তাহলে পর্তুগাল এবার হচ্ছে খুবই মানে কম্প্যাক্ট একটা টিম নিয়ে গেছে। যদি মনে হয় উইথ রোনালদো না উইদাউট রোনালদো, এটা আসলে দুই দিকেই ব্যাপার। মানে রোনালদো থাকাটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আপনার এরকম একটা প্লেয়ার থাকাটা কিন্তু আসলে ওদের জন্য একটা অ্যাডভান্টেজ দেয়। কিন্তু রোনালদোকে আসলে ওই মানে টিম মানে ওর টাইম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। মানে তাকে যদি আপনি 90 মিনিট খেলানোর চিন্তা করে এবং সে নিজেও যদি 90 মিনিট খেলার চিন্তা করে তাহলে সেটা কিন্তু দলের জন্য খুব একটা পজিটিভ হবে বলে আমার মনে হয় না। আমার কাছে মনে হয় যে তার টাইম ম্যানেজমেন্টটা জরুরি, কিভাবে খেলবে। তাকে যদি ইউজ করতে পারে পর্তুগাল তাহলে তার কাছ থেকে আসলে তার বেস্ট আসলে বের করে আনা সম্ভব। মানে এটা আসলে কিভাবে করবে এটা আসলে তাদের একটা গেম প্ল্যানের অংশ হওয়া উচিত আর কি, কারণ তাদের কিন্তু অপশন আছে, বেস্ট অফ মানে বেটার অপশন আছে, বাঞ্চ অফ অপশন আছে। মানে মিডফিল্ডে হচ্ছে বিতিনিয়া এবং হচ্ছে আপনার ব্রুনো ফার্নান্দেজের মধ্যে দুইটা অসাধারণ প্লেয়ার আছে, যারা এত দুর্দান্ত সিজন কাটেছে পিএসজি আর ম্যান ইউতে, আনবিলিভেবল। তো এই ধরনের দুইটা প্লেয়ার আছে, এবং আপনার যদি ডিফেন্সে দেখেন সেখানে আমাদের স্টার প্লেয়ার আছে। মানে আপনার ফরওয়ার্ডেও হচ্ছে কিন্তু রোনালদোর পাশে দাঁড়ায় কিন্তু ফেলিক্স কিন্তু অনেক গোল করছে। তো আপনার এই টিমটা কিন্তু, এবং আমার কাছে মনে হয় যে পর্তুগালের আরেকটা মানে হিডেন শক্তি কাজ করবে হচ্ছে দিয়াগো জোতার জন্য ওরা খেলবে। মানে আপনার এই ধরনের একটা ঘটনার পরে এরকম একটা প্লেয়ার চলে যাওয়া, এবং তারা কিন্তু দেখবেন তারা কিন্তু টিম ঘোষণার সময় জোতাকে কিন্তু মানে তারা একটা অনার দিয়ে কিন্তু টিমটা ঘোষণা করছে, এবং জোতার একটা যে হচ্ছে আপনার স্পিরিট, আমার মনে হয় এটা পর্তুগালকে হচ্ছে কিছু না কোনো জায়গায় হেল্প করবে। ভাই এখানে শুধু আমি বলি যে জোতার মৃত্যুতে আমরা যেটা দেখছি যে লিভারপুল অনেকাংশে ব্রোকেন হয়ে গেছে, মানে পুরো মৌসুমই লিভারপুল সাফার করছে জোতার মৃত্যুতে। কারণ প্রতিটা ম্যাচে আমরা দেখছি যে জোতার জার্সির নাম্বার অনুযায়ী যে সময়টা আসতো প্রতিটা ম্যাচে, ওই সময়টা পুরো স্টেডিয়াম জোতারে স্মরণ করতো। এটা অনেক ক্ষেত্রে আপনার পজিটিভলি কাজ না করে নেগেটিভলি কাজ করে আর কি টিমের ক্ষেত্রে। যেমন আমরা 2014 ওয়ার্ল্ড কাপটা দেখেন আপনি, যে সেমিফাইনালের আগ পর্যন্ত ব্রাজিল টিমটা নেইমার যখন আপনার আঘাতপ্রাপ্ত হইল, এরপরে পুরো ব্রাজিল টিমটা ভেঙে গেল। কারণ পুরো টিম 2000 ওই সেমিফাইনালে 7-1-এর যে সেমিফাইনালটা, ওইটা মাঠে নামার আগে পুরা মাঠে বিভিন্ন জায়গায় টিফো থেকে শুরু করে সব জায়গায় নেইমারের জন্য জিততে হবে। মানে এই যে জায়গাটা,
এটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে নেগেটিভলি কাজ করে। পর্তুগালের ক্ষেত্রে এটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, ধরেন আপনি যদি মানে লিভারপুলের সিজনের কথা বলেন, আপনার কিন্তু মানে লিগ সিজনটা কিন্তু অনেক বিশাল বড় ব্যাপার, 38টা ম্যাচের সিজন। ওখানে কিন্তু আপনি মানে একটা প্লেয়ারকে রেখে, মানে একটা প্লেয়ারের ইয়াতে রেখে আসলে খেলা কিন্তু কঠিন। আবার আপনার ধরেন হচ্ছে নেইমার কিন্তু মানে ছিল, নেইমার ওখানেই ছিল, এবং আপনার ব্যাপার হচ্ছে নেইমারকে বাদ দিলে ব্রাজিল টিমটা কিন্তু মানে শক্তির জায়গা থেকে অনেক কমে যায়। এখানে কিন্তু টিমটা কিন্তু খুব স্ট্রং টিম। আমি বলতেছি পর্তুগাল টিমটা কিন্তু আপনার এবার মানে তাদের টিম ভালো, সবকিছুই আছে এখানে। জোতার আসলে ওদের যে গোল্ডেন জেনারেশনটা ছিল, রুই কস্তা, তারপর লুইস ফিগো, ওই টিমটার মতো নাকি ওই টিমটা থেকে বেটার টিম? আমার কাছে মনে হয় টিমটা হচ্ছে বেটার টিম। এটা টিম মূলত হচ্ছে আসলে আপনার যদি কম্বিনেশন দেখেন এবং মানে পজিশন, ধরেন আগে হচ্ছিল কি, ধরেন 2-3 জায়গায় হচ্ছে খুব পজিশনে খুব ভালো প্লেয়ার, বাকি জায়গাগুলো হচ্ছে একটু নড়বড়ে। কিন্তু এবার আপনি দেখুন সবদিকে খুব ব্যালেন্স, ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড। এখানে আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওরা যদি অ্যাবসেন্সটাকে যদি হচ্ছে আপনার পজিটিভলি ইউজ করতে পারে, ওই প্রেসার হিসেবে না নিয়ে যদি ইন্সপাইরেশন নিতে পারে। আরেকটা হচ্ছে রোনালদোকে যদি ওরা যদি ঠিকমতো মানে ওই টাইম ম্যানেজমেন্টটা দিতে পারে, কারণ কিন্তু এটা রোনালদোর জন্য জেতার ব্যাপার আছে, মানে ওদের কিন্তু রোনালদোর জন্য খেলার ব্যাপার আছে। রোনালদো মানে 40 মানে গত ওয়ার্ল্ড কাপের পরে সবাই ধরে নিয়েছে রোনালদো শেষ, কিন্তু রোনালদো কিন্তু শেষ হয় মানে এটা কিন্তু একটা মানে হিউজ ব্যাপার, মানে বিশাল একটা ব্যাপার যে একটা প্লেয়ার 41 ক্রস করে গেছে, তারপরেও সে খেলে যাচ্ছে, গোল করে যাচ্ছে, এবং ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে সে আসবে, এবং দল হচ্ছে তার উপস্থিতির একটা দলের জন্য আসলে অনেক শক্তি হিসেবে ইউজ করার জায়গা আছে আর কি। তারা পারবে কিনা সেটা আসলে মাঠেই দেখা যাবে। এবং একটা মজার জিনিস নিয়ে আলোচনা করতে চাই, যে সেটা হচ্ছে যে 66 ওয়ার্ল্ড কাপ জেতার পর ইংল্যান্ড প্রতিবারই যখন ওয়ার্ল্ড কাপটা আসে, মিডিয়া হাইপ থেকে শুরু করে সব ওরা পায়, প্রতিবার ইজ কামিং হোম। তো এইবার ইংল্যান্ড টিমটারে আপনার কেমন ব্যালেন্সড মনে হইতেছে? এবার আসলে আমি মানে অ্যাজ এ টিম হিসেবে, আমার মনে হয় টিম হিসেবে আগের দুইটা টিম অনেক ভালো ছিল, এবং সেক্ষেত্রে মানে আপনার এখনকার টিমটা আমার কাছে মনে হয় ওদের প্লেয়ার সিলেকশনে অনেক বেশি হচ্ছে রিস্ক নিচ্ছে টুকেল। সেই জায়গাগুলোতে আমার মনে হয় আরেকটু ইয়া হইতে পারতো, মানে ট্রেন্ট আলেকজান্ডারে নিতে পারতো, সাকারে নিতে পারতো, তারপরে হচ্ছে ওই আপনার পালমারে নিতে পারতো, হ্যাঁ, ফোর্ডেনের মতো প্লেয়ার। কারণ কোল পালমার তো আপনার আমেরিকার এই মাটিতে গত বছর প্রুভেন। ফ্রান্স টিমটার আপনার কাছে কেমন মনে হইতেছে? ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জেতার মতো টিম, এক কথায় যদি বলি, মানে তাদের যে মানে বেঞ্চের শক্তি বলি, তাদের যে হচ্ছে বিকল্প প্লেয়ার বলি, ইভেন আপনি দেখেন যে 18 সাল থেকে যে টিমটা এখন আরো পরিণত হয়েছে, আরো শক্তি, এবং নতুন নতুন প্লেয়ার যারা আসছে, হ্যাঁ, সবাই কিন্তু পারফর্মার, সবাই ভালো খেলতেছে। সবার লাস্ট সিজন গুলো যদি দেখেন আপনি, এমবাপ্পে রিয়াল মাদ্রিদ কিছু জিতুক না জিতুক, এমবাপ্পে পার্সোনালি ভালো ছিল, দেমবেলে তো করছেই। আপনার হচ্ছে ওদের যে হচ্ছে প্রত্যেকটা পজিশনে যে হচ্ছে প্লেয়ারগুলো, এবং ওদের যে প্রতিটা পজিশনে ওদের একের অধিক প্লেয়ার আছে। হ্যাঁ, আপনার ধরেন ওলিসে মতো প্লেয়ার মানে বেস্ট 11-এ থাকবে কিনা সেটা নিয়ে হচ্ছে আপনার তর্ক হচ্ছে, মানে থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ডেপথ আসলে কত বেশি। তো এই ধরনের টিম আসলে, এবং দেশম অনেকদিন ধরে এই টিমটাকে হচ্ছে তৈরি করছে, এবং সে জানে হচ্ছে কিভাবে ওয়ার্ল্ড কাপ জিততে হয়, এবং তার রিসেন্ট পরপর 2টা ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলে ফেলছে, একটা জিতছে, একটাতে রানার্স আপ হয়েছে। তো এরকম একটা টিমকে আসলে আপনি দেশমরে দেখেন, আপনি প্লেয়ার হিসেবে 98 ওয়ার্ল্ড কাপ জিতছিল, কোচ হিসেবে আপনার পরপর 2টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেললো, এবং আপনার হচ্ছে কি আপনার মানে দেশমের আসলে খুব বেশি কিছু করার দরকার নেই, কারণ টিমটা কিন্তু রেডি হচ্ছে, জাস্ট মানে পিসগুলো চেঞ্জ হচ্ছে, সে জাস্ট হচ্ছে মানে এটা হচ্ছে মিলানোর মতো, গেমস মিলানোর মতো। এবং প্লেয়ারগুলা আপনি দেখেন, এমবাপ্পে আপনার ওয়ার্ল্ড কাপের মতো, ওয়ার্ল্ড কাপ আসলেই সে মানে অন্যরকম এর মধ্যে চলে যায়, মানে সবচেয়ে কম বয়সে মনে হয় 12 গোল, এখন 12 না 11টা 12 গোল মনে পড়ে। তো আপনার এই ধরনের একটা টিম মানে ওয়ার্ল্ড কাপ মানে ওয়ার্ল্ড কাপ তো একটা টিমই জিতবে, সে কারণে হয়তো জিতবে না, কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যে আপনি আগে থেকে ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু ফ্রান্স ওয়ান অফ দ্য মানে বেস্ট টিম, এবং মানে জেতার মতো টিম আর কি। মানে এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ ওদের এবং আমার মনে হয় হচ্ছে তারা এবার হয়তো দেখা গেল জিতুক না জিতুক, ফাইনাল সেমিফাইনাল কিন্তু যাবেই, ফাইনাল খেলতে পারে। জার্মানি টিমটা নিয়ে একটা কথা বলা হয় যে ভাই 90 মিনিট ফুটবলটা খেলে অন্য একটা দল, জিতে জার্মানি। তো ওই জায়গা থেকে জার্মানি গত 14 ওয়ার্ল্ড কাপের পর, ওয়ার্ল্ড কাপ জেতার পর প্রতিটা ওয়ার্ল্ড কাপেই দেখা গেছে যে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে বাদ হয়েছে। এইবার জার্মানি টিমটা নিয়ে আপনার কি মনে হয়? এবার তোদের মিডফিল্ডটা অনেক শক্তিশালী, আমার মনে হয় গত দুইবারের মতো ব্লান্ডার হবে না, ডিজাস্টার হবে না জার্মানির টিমটা। আসলে আমি জার্মানি টিমটাকে একটু দেখতে চাই, মানে আসলে ওদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের ম্যাচগুলা, বা ওরা আস্তে আস্তে আমার মনে হয় যে ওরা যত মানে
ওয়ার্ল্ড কাপ যত ডিপে যাবে তত বেশি আসলে জার্মানি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে নিজেদের অবস্থাটা মানে তাদের শক্তিটা বাড়ে আর কি। তো আমার কাছে মনে হয় এবার টিমটাকে আমি একটু, কারণ আমি নাগেলসম্যানকে আমি খুব পছন্দ করি কোচ হিসেবে। তো নাগেলসম্যানের হচ্ছে ধরেন ইউরোতে কিন্তু ভালোই খেলছে, হয়তো ট্রফি জিততে পারে নাই বা হচ্ছে আপনার ইউরোতে তো মানে স্পেনের কাছে হারলো স্পেনের কাছে সেমিফাইনালে। তো আপনার ওই এক্সপেরিয়েন্সগুলো কিন্তু আছে তাদের, এবং ওদের প্লেয়ারও কিন্তু আছে, ভালো প্লেয়ার কিন্তু আছে। এখন হচ্ছে আসলে মানে ওইটা আসলে কটুক মাঠে আসলে হচ্ছে আমার কাছে মনে হয় মানে প্রথম রাউন্ড বা সেকেন্ড রাউন্ড যাওয়ার পরে এবার তো আসলে বেস্ট 32 যেটা 32 হবে, হ্যাঁ ওইটা রাউন্ড 32 এর পরে আসলে আমি বুঝতে পারবো যে জার্মানি টিমটা আসলে কটুক কতদূর যাওয়ার আসলে অ্যাবিলিটি রাখে। কিন্তু আমার কাছে মনে হয় যে জার্মানিকে আসলে কখনোই আসলে ফেলে দেওয়ার মতো না আর কি। মানে তারা ওয়ার্ল্ড কাপও যেতে তারা জিততেই পারে, এবং শক্তি যত কম বেশি পার্থক্য থাকুক মানে নিজেদের দিনে জার্মানি যে কোনো কিছু করতে পারে। ভাই এবার আমরা স্পেন নিয়ে একটু কথা বলি। এবার প্রচুর কথা হইতেছে তরুণ টিম স্পেন নিয়ে। এখন আমরা রিসেন্ট কয়েকটা টুর্নামেন্ট স্পেনের ক্ষেত্রে যেটা দেখছি, ওরা গুরুত্বপূর্ণ ম্যাচগুলায় তরুণরা প্রেশারটা নিতে পারতেছে না, ভাঙা পড়তেছে। সেটা তো আমরা লাস্ট ইউরোতে যদি দেখি, লাস্ট ইউরোতে কিন্তু মানে স্পেন মানে ইনক্রেডিবল ফুটবল খেলছে। এটা আসলে মানে মানে দেখার মতো ফুটবল যেটাকে বলে। এবং আমার কাছে যেটা ডাউট সেটা হচ্ছে মানে লামিনে ইয়ামাল এবং হচ্ছে নিকো উইলিয়ামস যদি হচ্ছে তাদের ফিটনেস পুরোপুরি ফিরে পায়, তাইলে এই স্পেন টিমটাকে থামানো মানে কঠিন হবে। যদি তাদের মানে ফিটনেসে যদি কোনো থাকে 19-20 থাকে, সেটার প্রভাব পড়তে পারে। কিন্তু মানে এই টিমটা এবং মানে ফুয়েন্তে যেভাবে হচ্ছে টিমটাকে রেডি করছে, অলমো থেকে শুরু করে খেলাচ্ছে, এবং স্প্যানিশ যে হচ্ছে একটা মানে তাদের যে হচ্ছে মানে ভিতরকার যে স্পিরিটটা, সেটা কিন্তু এই স্পেন টিম কিন্তু ধারণ করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে না ইয়াং টিম হিসেবে মানে তাদের কিন্তু এক্সপেরিয়েন্স প্লেয়ারও কিন্তু আছে। তো দুইটা মিলাই কিন্তু একটা কম্বিনেশন কিন্তু খুব ভালো, মানে তারুণ্য এবং হচ্ছে আরেকটা সুবিধা স্পেন টিম পাইতে পারে যে স্পেনের ম্যাক্সিমাম প্লেয়াররা বছর পর বছর একই ক্লাবে খেলে যাচ্ছে। এটা তো আছে, মানে ওদের আসলে টিম কম্বিনেশন বলেন, ওদের ট্যাকটিক্যাল অ্যাবিলিটি বলেন, সেই জায়গাগুলোতে কিন্তু স্পেন কিন্তু মানে খুবই শার্প। তো ওই জায়গাতে আসলে কোনো প্রশ্ন নাই। প্রশ্নটা হচ্ছে আসলে বড় ইভেন্ট, ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্ট, এখানে আসলে যে কোনো কিছু হইতে পারে, সেই একটা অনিশ্চয়তার জায়গা থাকবে। আরেকটা জায়গা থাকবে হচ্ছে ইয়ামাল এবং হচ্ছে নিকো উইলিয়ামসের, বিশেষ করে ইয়ামালের হচ্ছে ফুললি ফিট থাকাটা জরুরি, কারণ টিমটা আসলে কোনো না কোনোভাবে হচ্ছে ইয়ামালকে কেন্দ্র করেই কিন্তু দাঁড়াইছে, এই জায়গায় আসছে। মানে ইউরোতেও যদি আমি দেখি জিনিসটা কিন্তু অনেকটা এরকম। তো ওই জায়গাতে আসলে ইয়ামাল যদি কোনো কারণে মানে আবার ইনজুরিতে পড়ে যায়, বা সে যদি আসলে মানে পুরোপুরি হচ্ছে মানে 100% ফিট এবং হচ্ছে ফর্ম নিয়ে খেলতে না পারে, তাহলে সেটাই স্পেনকে ভোগাবে। কিন্তু ইয়ামাল যদি তার ফুল ফর্মে থাকে এবং তার আশেপাশে যে প্লেয়ারগুলো আছে যাদেরকে নিয়ে সে খেলে, সেইটা কিন্তু আসলে আপনার খুবই মানে ভয়ঙ্কর, যে কোনো টিমকে আসলে এবং তাদের যে হচ্ছে বল পজিশনে রেখে আক্রমণে গিয়ে মানে ফাইনাল তার ভেঙে ছুড়ে দেওয়া অপোনেন্টের ডিফেন্সকে, সেটা কিন্তু তাদের কিন্তু শক্তিটা কিন্তু আছে। আমরা যে আগে দেখতাম হচ্ছে তারা মোর দেন 80% বল দখল রাখছে, হাজার হাজার পাস দিচ্ছে, কিন্তু গোল পায়নি। এখন কিন্তু টিমটা এরকম না, এখন কিন্তু টিমটা আসলে আপনার গোল পাচ্ছে, একটা ব্যালেন্স আসছে এই টিমের মধ্যে। তো ওই ব্যালেন্সটা আসলে আমার মনে হয় যদি কাজে লাগাইতে পারে, তাহলে স্পেন মানে ফ্রান্সের এবং স্পেন আমার কাছে মনে হয় হচ্ছে টিম হিসেবে সবচেয়ে কমপ্লিট, এবং হচ্ছে তাদের ওয়ার্ল্ড কাপ জেতার মতো আসলে সবকিছু আছে। উরুগুয়ে টিমটা নিয়ে একটু কথা বলবেন? উরুগুয়ে টিম নিয়ে কথা বলতে আমি বিয়েলসাকে নিয়ে কথা বলবো। মানে এখানে আসলে কোন টিম, অস্ট্রিয়া টিমের কথা বলছিলাম হচ্ছে রাফ রানিং এর কারণে, আর এখানে হচ্ছে বিয়েলসার কারণে। মানে এরা আসলে অন্যরকম, এদের খেলা আমার মনে হয় হচ্ছে জিতুক না জিতুক মানে আমরা উরুগুয়ের খেলা আমরা দেখবো, মানে দেখার একটা আনন্দের ব্যাপার হবে আর কি। হয়তো এবং জায়ান্ট কিল হইতে পারে, কিলার হয়ে উঠতে পারে, যে বড় একটা টিমকে হতে হারাই দিতে পারে, আবার কোনো একটা ছোট টিমের কাছেও হেরে যেতে পারে, কারণ তাদের আসলে ওই ব্যাপারগুলো আছে। এবং উরুগুয়ে তো প্রথম দুইবারও মানে একটা এলিট ব্যাপার আছেই, প্রথম 2 আসরের চ্যাম্পিয়ন। তো উরুগুয়েকে আমি হয়তো মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্তই দেখবো, যদি সেকেন্ড রাউন্ডে বা এর মধ্যে বড় কোনো টিমের সামনে পড়ে না যায়। আর যদি পড়েও যায় সেক্ষেত্রে আসলে একটা বড় মানে আপসেট হয়তো তারা করেও দিতে পারে। এবার ভাই আমরা একটু হেক্সা মিশনের ব্রাজিল নিয়ে কথা বলি। যে ব্রাজিলের টিমটা, ব্রাজিলে এবার প্রথমবারের মতো ইতিহাসে বাইরে থেকে কোচ আসছে। ব্রাজিলের আমরা মিশরের সাথে প্রস্তুতিমূলক ম্যাচটাও দেখলাম। ব্রাজিলের ডিফেন্সে আমরা বেশ কিছু জায়গায় ছন্নছাড়া অবস্থা দেখছি মিশরের সাথেই। আলটিমেটলি আপনার কাছে কী মনে হইতেছে যে নেইমার যদি ইনজুরি থেকে বের হয়ে আসতে পারে, আমরা যতটুকু শুনলাম যে ও ফার্স্ট রাউন্ডে একটা ম্যাচও পাবে না, ব্রাজিল টিমটা
নেইমার বিহীন অবস্থায় ভিনিরে কেন্দ্র করে কতটুকু কি করতে পারে? এখানে আসলে আমার কাছে মনে হয় মানে ব্রাজিলের ডিফেন্সে এবার সবচেয়ে শক্তিশালী হ্যাঁ, তাদের সময়, কারণ ব্রাজিলের ডিফেন্সে গ্যাব্রিয়েল থেকে শুরু করে গ্যাব্রিয়েল এবং হচ্ছে মার্কিনিউস দুজনেই হচ্ছে অসাধারণ ফর্মে আছে। গ্যাব্রিয়েল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যে পারফরম্যান্স দেখাইছে এটা আসলে মানে ইনহিউম্যান। মানে এটা মানে দেখার মতো, মানে ডিফেন্স দেখা যে আনন্দ মানে আপনি ব্যাপার হইতে ওর পারে। একটা পেনাল্টি মিস দিয়ে আপনি কখনো হিসাব করতে পারবেন না। তার যে আসলে মানে 120 মিনিট পর্যন্ত তার যে ডিফেন্ডিং অ্যাবিলিটি সে দেখাইছে, মানে ডিফেন্স করার যে একটা দেখার ব্যাপার হইতে পারে, সেটা কিন্তু গ্যাব্রিয়েল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কিন্তু দেখাইছে। তো আমার কাছে মনে হয় যে মানে ব্রাজিলের ডিফেন্স অন্যান্য বারের তুলনায় এবার ভালো এবং আমরা আসলে ব্রাজিল মানে ইউরোপিয়ান টিমগুলোর মধ্যে যে ব্যাপারটা আছে, তারা আসলে প্রীতি ম্যাচগুলোকে আসলে অনেক বেশি হচ্ছে এক্সপেরিমেন্টাল জায়গা থেকে হচ্ছে দেখে। আঞ্চলিকতে আসলে আমার কাছে মনে হয়েছে হচ্ছে অনেক বেশি জিনিসগুলোকে দেখছে। আমার কাছে হচ্ছে প্লেয়ার রেডি করছে, মানে কত বেশি প্লেয়ারকে আসলে রেডি রাখা যায় ওই বেঞ্চের জন্য, এই জায়গাটাকে হচ্ছে তার এক্সপেরিমেন্ট করার জায়গা ছিল। তো কিন্তু আমার কাছে মনে হয় হচ্ছে ব্রাজিল মিডে সাফার করবে, কিন্তু ডিফেন্সে তাদের খুব ভালো। অ্যালিসন যদি তার সেরা ফর্মে থাকে, মানে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার বাংলাদেশ ওয়ার্ল্ড ফুটবলে। তারপরে হচ্ছে আপনার তাদের অ্যাটাকে হচ্ছে প্লেয়ারের অভাব নাই। রাফিনিয়া বলি, ভিনিসিয়াস বলি, দুর্দান্ত ফর্মে সবাই, কুনিয়া বলি, কিংবা হচ্ছে ইভেন এনরিকের মতো প্লেয়ার নেমে গোল করতেছে। মানে টিমটা ভালো, কোচ ভালো, মানে আঞ্চলিক জানে বিগ ইভেন্ট কিভাবে হচ্ছে হ্যান্ডেল করতে হয় সেটা হচ্ছে তার জানা আছে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে আসলে মানে রিসেন্ট পাস্ট এক্সপেরিয়েন্স তো ভালো না। মানে ইভেন 22 ওয়ার্ল্ড কাপের পরে হচ্ছে আমরা কোচ নিয়ে হচ্ছে ব্যাপক গ্যাঞ্জাম দেখলাম, এবং হচ্ছে কোচ মানে আঞ্চলিক আসবে না, এর মধ্যে হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন কোচ একাধিক কোচ ইউজ করলো, মানে টিমটা আসলে একটা ছন্নছাড়া অবস্থা। এবং এই ছন্নছাড়া অবস্থার একটা টিম কি করতে পারে সেটা কিন্তু 2002 সালে আমরা দেখছি। মানে এই ধরনের জায়গা থেকে উঠে এসে কিন্তু রোনালদো খেলবে কি খেলবে না এই জায়গা থেকে এসে ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়া। তো ব্রাজিল অবভিয়াসলি, মানে ব্রাজিলকে আপনি না চাইলেও ফেভারিট, মানে তারা যদি নাও বলে, যেমন ক্যাসেমিরো বলছে হচ্ছে আমরা বড় ফেভারিট না এবার, কিন্তু আমার মনে হয় ব্রাজিল সবসময় ফেভারিট। এবং ব্রাজিলের ওই টিমটা আছে, এবং নেইমার যদি নেইমার খেললে একরকম হবে, নেইমার না খেললে আরেক রকম হবে। নেইমার যদি তার মানে মোটামুটি ফিট হয়েও খেলতে পারে, সেটা কিন্তু আমাকে ব্রাজিলের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ এনে দিবে। এবং কারণ হচ্ছে তার দুই পাশে যদি ভিনি এবং হচ্ছে রাফিনিয়া যদিও ভিনির জাতীয় দলের মানে পারফরমেন্স নিয়ে প্রশ্ন আছে, এবং কিন্তু ওয়ার্ল্ড কাপের মধ্যে ইভেন্ট, মানে আপনাকে তো আসলে এর চেয়ে বড় প্ল্যাটফর্ম তো আপনি পাবেন না। সবকিছু মানে আপনার সব ধরনের হচ্ছে রাগ, ক্ষোভ, অভিযোগ, অভিমান সবকিছু আসলে এখানে এসে আপনাকে হচ্ছে মিটাইতে হবে। হিসাব নিকাশ মেটানোর জন্য এত বড় মঞ্চ আসলে আর নাই। তো এই জায়গা থেকে আমার মনে হয় হচ্ছে ব্রাজিল যে, এবং প্রচুর ট্রলিং এর ভিতর দিয়ে হচ্ছে ব্রাজিল গত বেশ কয়েক বছর ধরে যাচ্ছে, নানা ধরনের হচ্ছে মানে ব্যাকলেশ তাদের খাইতে হয়েছে। তো ওই জায়গা থেকে আসলে ব্রাজিল আর আমার মনে হয় মানে এটা টাইমটা আসছে আসলে মানে প্রুভ করার, মানে যেটা আসলে 70-এর পরে 94 পর্যন্ত একটা লম্বা অপেক্ষার পরে আবার এখন কিন্তু আবার 24 বছর আবার সেই একটা মানে গ্যাপ, মানে তাদের আসলে এখন মানে সেই সময়টা আসছে আসলে ব্রাজিলের নিজেদের ব্রাজিল হিসেবে প্রমাণ করার। কেন তারা ব্রাজিল আসলে ওই প্রমাণটা আসলে তাদের আমার মনে হয় যে করার সময় আসছে। যদিও আপনি যদি টিম হিসেবে দেখেন, পারফরমেন্স দেখেন, আশাবাদী হওয়ার মতো খুব কম জায়গা আছে। কারণ আবার আশাবাদী হওয়ার মতো এবং না হওয়ার মতো দুইটা জায়গায় কিন্তু ব্রাজিল টিমটা কিন্তু আছে। যেমন ধরেন এইবারের ওয়ার্ল্ড কাপে কোচ, মানে আমরা বেশ কিছু টিমের ক্ষেত্রে প্লেয়ারদের থেকে বড় স্টার কোচ আঞ্চলিকতে বেলসা, মানে এই যে দুইটা কোচ, এদের তো আসলে প্রেশার হ্যান্ডেল করার জায়গা আছে। আর বেলসা তো ধরেন মানে কত পাগলাটে ফুটবল খেলে, ধরেন আঞ্চলিকতে ম্যান ম্যানেজার হিসেবে অসাধারণ, সে জানে হচ্ছে মানে বিগ টিমকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এবং তার ওই অরাটা আছে, এবং ড্রেসিং রুমে কিভাবে নিজের প্রভাবটা ফেলতে পারে। প্রথমবারের মতো কোনো একটা ন্যাশনাল টিমকে সে কোচিং করাচ্ছে, তার তো একটা মানে, এবং সেও যাওয়ার আগে তার হচ্ছে তার নাতনিরা তাকে বললো হচ্ছে তাদের জন্য ওয়ার্ল্ড কাপটা জিততে, এটা দেখে সে ইমোশনাল হয়ে কান্না করে দিছে। তো এইসব বিষয়গুলো তো আছে, মানে আমার মনে হয় ইমোশনাল ইম্প্যাক্ট। এবার নেইমারের যে হচ্ছে এত যন্ত্রণা নিয়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে আসা, মানে একটা প্লেয়ার এত নেইমারের মতো একটা প্লেয়ার তারে প্রুফ করতে স্যান্টোসে খেলতে হইতেছে, টিম ঘোষণার সময় তারে বসে থাকতে হইতেছে, মানে ব্রাজিল টিমের তো আসলে এই টিম ইমোশনালি এই টিমগুলো আসলে একটা বিশাল ব্যাপার। তো ওই ইমোশনগুলো আসলে জমা আছে, এখন আসলে এটাকে আসলে মানে মাঠের পারফরমেন্সে আসলে এটাকে আসলে রূপান্তর করতে হবে, অনুবাদ করার জায়গা থাকে আর কি। তো সেটা যদি করতে পারে আমার মনে হয় ব্রাজিল সবসময় ব্রাজিল কি ফেভারিট বলবো না, ব্রাজিল অলওয়েজ ব্রাজিল।
এইবার এখন পর্যন্ত ভাই যারা ফুটবল বোদ্ধা আছে তাদের যতগুলো লেখা পড়লাম বা বিভিন্ন এগুলো দেখলাম, এক বলতেছে সবচেয়ে ভয়ঙ্কর মিডফিল্ড হচ্ছে আর্জেন্টিনার, কিন্তু সবচেয়ে বাজে ডিফেন্স হচ্ছে আর্জেন্টিনার। এখন ট্রফি ডিফেন্ড করতে হলে, যে ফার্গুসনের এই কথাটা আমি সবসময় বলি ফুটবল নিয়ে কোনো প্রোগ্রাম হইলে, যে ফার্গুসন বলছিল যে ম্যাচ জিতে তোমার অ্যাটাকার দরকার, শিরোপা জিততে হলে ডিফেন্স দরকার। আর্জেন্টিনা এবার মূল প্রবলেমটা ওইটা আর কি, মানে স্ট্রাইকাররা হচ্ছে ম্যাচ জেতায় আর ডিফেন্ডাররা হচ্ছে টুর্নামেন্ট জিতে। আপনার কি মনে হচ্ছে, মানে আর্জেন্টিনা কি ডিফেন্ড করতে পারবে এবার? আমার মনে হয় আর্জেন্টিনা ডিফেন্ড করতে পারবে কিনা এটা আসলে এক কথায় বলা একটু কঠিন, কারণ হচ্ছে মানে ব্রাজিল ছাড়া কেউ ডিফেন্ড করতে পারে নাই। ইতালি করছিল 34-38, হ্যাঁ ইতালি করছে। আমার মনে হয় রিসেন্ট টাইমের মধ্যে আসলে কেউ ডিফেন্ড করে না, একদমই কেউ করে না। কিন্তু আমার ব্যাপার হচ্ছে কি, মানে যদি ডিফেন্ড করার মতো কোনো টিম থাকে সেটা আসলে আর্জেন্টিনাই এখন। কারণ আর্জেন্টিনাকে যদি আপনি 22 ওয়ার্ল্ড কাপের পর থেকে, ওয়ার্ল্ড কাপ বাদ দিও এখন পর্যন্ত, মানে 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 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগ পর্যন্ত মানে আর্জেন্টিনার পারফরমেন্স যদি দেখেন, তারা কিন্তু মানে অবিশ্বাস্য ফুটবল খেলছে। এবং তাদের একটা কিন্তু সার্কেল, মানে আপনি যদি কোপা আমেরিকার 21-এর কোপা আমেরিকা দিয়ে শুরু করি, তারপরে হচ্ছে আপনার ফাইনাল সীমা জিতলো, তারপর ওয়ার্ল্ড কাপ জিতলো, আবার কোপা আমেরিকা জিতলো, এখন আবার একটা ওয়ার্ল্ড কাপ আসে। এটা আসলে তাদের বৃত্ত পূরণ করার একটা ব্যাপার। এবং মেসিকে আমরা আশা করছিলাম হচ্ছে তারা হয়তো সে হয়তো 22 খেলবে না, মেসি কিন্তু থেকে গেছে, মেসি খেলবে। তো মেসিকে আসলে একটা মানে আপনি যত ওয়ার্ল্ড কাপ জেতেন, একটা ওয়ার্ল্ড কাপ হেরে আপনি যখন বিদায় নেবেন তখন কিন্তু এটা একটু বিষণ্ণ বিদায় হয়ে যাবে। তো আর্জেন্টিনা টিম চাইবে হচ্ছে তাকে হচ্ছে একটা আরেকটা দুর্দান্ত একটা ফেয়ারওয়েল দেওয়ার ব্যাপার থাকবে। তো আমার কাছে মনে হয় হচ্ছে এই ব্যাপারগুলো আছে। কিন্তু আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার টিমের আসলে মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্ক্যালোনি টিম চুজ করার ক্ষেত্রে হচ্ছে একটু নিজের ফিলোসফিটা বেশি প্রাধান্য দিয়েছে। আমার মনে হয় একটু কনজারভেটিভ ছিল, আরেকটু অ্যাগ্রেসিভ, শুরুতেও সেনেসিরে নিতে পারতো ডিফেন্সে, মানে আরেকটু এক্সপেরিমেন্ট করার জায়গা ছিল, স্পেস ছিল। কিন্তু এবং দেখেন আপনি সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনা টিম নিয়ে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোচ ওয়ার্ল্ড কাপের আগে যতগুলো ম্যাচ হয়েছে, ধরেন ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিমূলক ম্যাচের আগে, ধরেন ল্যাটিন আমেরিকা যখন আপনার বিশ্বকাপের ম্যাচগুলো হইতেছিল, ওইখানেও স্ক্যালোনি 4 বছর কোনো ধরনের এক্সপেরিমেন্ট চালায়নি, সে একই টিম নিয়ে খেলে আসছে। যেটা আপনি বললেন যে এক্সপেরিমেন্টের সুযোগ ছিল। এইবার ধরেন বুয়েন্দিয়া খুব ভালো ফর্মে ছিল, বুয়েন্দিয়ার দিয়ে কোনো কিছু ট্রাই করাইলো না। আপনার ডিফেন্সে মলিনা, যার পেস কমে গেছে, তারপর ধরেন তাগলাফিকো যে বারবার বিট হইতেছে, মানে এই ডিফেন্স নিয়ে, মানে আপনি ধরেন আমরা যদি আর্জেন্টিনার হিসেব করি, এই আর্জেন্টিনা এবার গ্রুপের যে অবস্থা, ধরেন আলজেরিয়া দুর্দান্ত ফুটবল খেলে আমরা দেখলাম প্রস্তুতি ম্যাচে, আপনার কাছে কী মনে হইতেছে ওভারঅল? হ্যাঁ, ওভারঅল আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা ভালো খেলবে এবং বড় টিমের কাছে গিয়ে হয়তো মানে খুবই কন্টেস্টেড, মানে যদি আমি বলতেছি আর্জেন্টিনার মানে চ্যাম্পিয়ন হওয়ার মানে পুরো অ্যাবিলিটি আছে। আপনি ডিফেন্সে যত দুর্বলতাই থাকুক, তাদের যে হচ্ছে মানে মেসি এবং স্ক্যালোনির যে হচ্ছে আপনার উপস্থিতি এবং হচ্ছে তাদের যে হচ্ছে টিম, মানে স্ক্যালোনির টিম ম্যানেজ করার যে হচ্ছে আপনার ক্ষমতা, এবং তারা এখন চ্যাম্পিয়ন, তাদের ওই চ্যাম্পিয়ন মেন্টালিটি কিন্তু তাদের আছে। যদিও কিছু কিছু জায়গায় লাস্ট দিকে এসে হচ্ছে ফ্যাটিগের ব্যাপার থাকে, মানে তারা হচ্ছে আসলে মানে সাফল্যতা এক ধরনের ক্লান্তি নিয়ে আসে। ওই ক্লান্তি আসলে থাকবে এবং এগুলাকে আসলে আপনার যদি জিততে হয় আসলে এগুলাকে ওভারকাম করে জিততে হবে। তো সেই জায়গাতে আসলে আমার মনে হয় যে ওদের এই এলিমেন্টগুলো আছে। কিন্তু মানে আর্জেন্টিনাকে আমার কেন জানি মনে হয় না যে খুব ছোট টিমের কাছে, মানে যেটা অনেকেই বলতেছে হচ্ছে হইতে পারে এরকম কিছু, আমার কাছে মনে হয় হচ্ছে বড় ম্যাচে খুবই মানে নেক টু নেক, মানে ফাইটিং একটা ইয়ার মধ্যে দিয়ে হচ্ছে আপনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতর দিয়ে হচ্ছে বিদায় নিতে হলে এরকম হইতে পারে। কিন্তু মানে যদি তারা আসলে ওয়ার্ল্ড কাপ জিততে না পারে, কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার মতো অ্যাবিলিটিও তাদের আছে এবং তাদের আসলে টিমটা আমার কাছে মনে হয় হচ্ছে কি ওরা আসলে অনেক দিন ধরে একসাথে আছে। এবং বললাম তো আবারও সে মেসির জন্য খেললাম, মানে আপনি শেষ পর্যন্ত কিন্তু মেসি থাকাটা না থাকাটা কিন্তু মেসি না থাকলে হয়তো এই টিমটাকে মানে আপনি খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা থাকতো না, কারণ মেসি মানে আপনার তার থাকাটাই একটা বড় প্লাস পয়েন্ট আর কি টিমের জন্য। তো এটা আমার কাছে মনে হয় হচ্ছে মানে কোনো না কোনোভাবে হচ্ছে মানে মেসি ইফেক্টটা রয়ে যায়, মানে থাকবেই। এবং মেসি কিন্তু আপনার আমেরিকাতে খেলার যে এক্সপেরিয়েন্স, তার সাথে ডিপল হচ্ছে ছিল চলে আসছে লাস্টে, তো ওই জায়গাগুলোতে আসলে ওই এক্সপেরিয়েন্সটাও কিন্তু টিমের কাজে লাগাবে কোনো না কোনোভাবে, এবং কাজে লাগানোর মতো জায়গা কিন্তু আছে। সে ভাই, আমরা তো টিমগুলো নিয়ে আলোচনা করলাম, এইবার আরেকটা দিকে যেতে চাই যে এইবারের বিশ্বকাপে 48টা টিমের মধ্যে কোন কোন প্লেয়ারের দিকে আপনার নজরটা থাকবে যে এই প্লেয়ারগুলো ভালো খেলতে পারে, তরুণ এটিয়ে?
মিলে যদি একটু না, বলতেন। এটা ধরেন হচ্ছে ওই আমি যদি নামগুলা বলি তো নামগুলো তো খুব কমন নাম। ধরেন আমি ইয়ামালকে দেখবো, আমি হচ্ছে ভিনিসিয়াসকে দেখবো, মেসি নেইমার রোনালদো তো আছেই, ওদের তো আসলে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়ার মতো একটা অবস্থা আপনার রাখতো। আমি হয়তো তবে এটা একটা অবাক করা জিনিস, আপনি খেয়াল করেন যে বিশ্ব ফুটবলে এত দিন যাবত একটা ওয়ান কাইন্ড অফ কন্টেস্ট মেসি রোনালদো, এটা আর কখনো আসে নাই। রাতের পর রাত কয়েকটা যুগ, মানে কয়টা যুগ গেল, 2005 থেকে শুরু হয়েছে, আজকে 2026, 21 বছর। এই যে দ্বৈরথটা, এই দ্বৈরথের এইবারই শেষ, আর যদি কোনো ইয়া না থাকে এইবারই শেষ। আমি অবশ্য শেষ বলতে চাচ্ছি না, কারণ আগের আমরা 14 সাল থেকে শেষ বলে আসতেছি, শেষ কিন্তু কোনোবারই হয় না। এবং কিন্তু না ভাই, বয়স হয়েছে রোনালদোর তো। কোচ কিন্তু বলছে রোনালদো 2030 সালেও খেলার মতো অবস্থায় আছে। কিন্তু দুজনের প্রচুর বয়স হিসাবে। হ্যাঁ, না বয়স তো অবশ্যই হয়েছে, বয়স 4 বছর আগে কিন্তু তারা যথেষ্ট বয়স্কই ছিল। এদের থাকাটাই আসলে ফুটবলের জন্য এটা অনেক কিছু। আপনি যদি মানে মেসি আর রোনালদো যদি না থাকতো তাহলে ফুটবলটা আসলে আরেক রকম হতো, হ্যাঁ। এবং মানে উইদাউট মেসি মানে রোনালদো আমরা কিন্তু তাহলে এটা সহজে বলতে পারি এই different। কথাটা যে ফুটবল মেসি রোনালদোর আগে, ফুটবল মেসি রোনালদোর পরে, এইভাবে কিন্তু ভাগ করা যায়। হ্যাঁ, এটা তো আমরা এরাগুলোতে এভাবে ভাগ হয় আসলে। প্রথমে তো পেলে শুরু আসলো, তারপরে ম্যারাডোনা ম্যারাডোনা। আসলো, এরপর জিদান, আবার রোনালদো নাজারিয়াদের যুগ আসলো, এরপর আমরা মেসি রোনালদোর একটা যুগ দেখলাম। তো আসলে প্রত্যেকটা মানে এবং প্রত্যেকটা এরাই কিন্তু ফুটবল চেঞ্জ হয়েছে এবং ওরা কিন্তু মানে এরাকে ডিফাইন করছে, মানে এই ফুটবলটা এরকম। আপনি রোনালদো নাজারিয়া যখন ফুটবল খেলছে, জিদান যখন খেলছে, তখন কিন্তু ফুটবলের বিউটিটা একরকম ছিল। ম্যারাডোনা যখন ছিল সেটা অন্যরকম একটা ক্রেজি ব্যাপার ছিল, পেলের সময় ব্যাপারটা একরকম ছিল। মেসি রোনালদো সে মানে খেলাটাকে আরেকটা পর্যায়ে নিয়ে গেছে। এটা আসলে একটা ধরনের ব্যাটন। আমি যেটা বললাম ভাই, এত দীর্ঘদিন কোনো ধরনের দ্বৈরথ চলে নাই। এখন ধরে আমরা যদি মানে নতুন এরাতে ঢুকতে চাই, তাহলে নতুন এরাতে জন্য আমরা এমবাপে, আমরা হালান্ডের কথা বলতে পারি, আলভারেজ আসতে পারে, আমার কাছে জামাল মুসিয়ালা আসতে পারে। এই যে বাঞ্চ অফ প্লেয়ার, আমি একটু প্লেয়ার ধরে ধরে বলতে চাচ্ছিলাম যে ধরেন এমবাপে সবচেয়ে মানে পেলের পর একমাত্র প্লেয়ার ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করা, ফাইনালে। এমবাপে হচ্ছে ধরেন সবচেয়ে কঠিন কাজটা সবার আগে করে রাখে, মানে প্রথমে ওয়ার্ল্ড কাপ যেটা মেসির জন্য সবার লাস্টে এসে করতে হয়েছে। এবং দেখেন এমবাপে এখন ইউসিএল জিতে নাই, সে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে না, মানে তার প্রবলেমটা অন্য জায়গায়। এবং ওয়ার্ল্ড কাপ আসলে দুইটা ওয়ার্ল্ড কাপ যদি পারফরমেন্স দেখি, মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে হ্যাটট্রিক করা আর্জেন্টিনার সাথে, এরপর হচ্ছে 2018 সালে যে প্রথম ওয়ার্ল্ড কাপ, 18 বছর বয়স, ফুটবল খেলছে, ওই ফাইনালেও গোল করা, মানে দুইটা ফাইনালের গোল আছে। আমি যদি বলি ইয়ামাল যদি ফুল ফর্মে খেলতে পারে, মানে ইউরোতে যে পারফরমেন্স দেখছি, ইয়ামালও হয়তো আরেকটা এমবাপ্পে মোমেন্ট ক্রিয়েট করতে পারে হচ্ছে ওয়ার্ল্ড কাপে। এর বাইরে হচ্ছে ধরেন ভিনিসিয়াস আমি দেখতেছি হচ্ছে সে জাতীয় দলে ভালো খেলে না, কিন্তু ওয়ার্ল্ড কাপ তো তার জন্য, সে তো ভালো প্লেয়ার, সেটা কোনো সন্দেহ নেই। সেই ভালো প্লেয়ারটা যদি ওয়ার্ল্ড কাপকে যদি তার জন্য তার ইভেন্ট হিসেবে করতে চাই, কনভার্ট করতে চাই, তার ইভেন্ট হিসেবে বানাইতে চাই, তাহলে তো তার তো ওখানে পারফর্ম করতে হবে। তো এই এবিলিটি তো তার আছে। কিংবা ধরেন আপনার ফ্রান্সের যে হচ্ছে আপনার মানে ধরেন এমবাপ্পের বাইরেও ডেম্বেলার মতো প্লেয়ার আছে, দেসিরে দুয়ে আছে, এর বাইরে হচ্ছে আপনার ওলিসে আছে, অসাধারণ ফুটবল করছে, হ্যারি কেনের মতো ফুটবলার আছে যে গোলের পর গোল করছে। এবং দেখা যাবে হচ্ছে ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিতুক না জিতুক, হ্যারি কেন দেখা গেলে আবার গোল্ডেন বুট জিততে পারে। কিংবা হল্যান্ডের মতো প্লেয়ার আছে। আমার মনে হয় এবার মানে স্টার অনেকে হওয়ার মতো, মানে স্টার তো আসলে সবাই, আমরা ক্লাব ফুটবল যারা ফলো করে তারা তো জান, তাদের কাছ থেকে সবাই স্টার। কিন্তু আসলে মানে ওয়ার্ল্ড কাপের মতো একটা মাস ইভেন্টে প্রচুর মানুষ যাদেরকে দেখবে, এখানে আসলে নিজেকে মানে আমি যে সেরা, আমি কেন সেরা, এটা তো আসলে প্রুফ করা তো আসলে মানে, কারণ ধরেন মেসি সারা বিশ্ব জিতে গেছে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে নাই, অনেক জায়গায় তো যেটা রোনালদোকে নিয়ে বলছি যে আক্ষেপটা আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে, রোনালদো তো ওয়ার্ল্ড কাপ ছাড়া আর না জেতার মতো কোনো কিছু নাই। রোনালদো আসলে আর কিছু দেওয়া মানে আর কি পাবে, ফুটবল তাকে ওয়ার্ল্ড কাপ ছাড়া সবই দিছে, মানে একদম প্রত্যেক সবকিছু। এবং ফুটবলকেও কিন্তু রোনালদো সবকিছু দিয়েছে, মানে রোনালদো ওয়ার্ল্ড কাপ জেতাটা প্রায় 1000-এর মতো গোল, অ্যাসিস্ট, মানে এটা আনবিলিভেবল জিনিস। যতটা না হচ্ছে ওয়ার্ল্ড কাপ রোনালদো ডিজার্ভ করে, তার চেয়ে বেশি হচ্ছে ওয়ার্ল্ড কাপ রোনালদোকে রিজার্ভ করে। এটা আমরা গতবার বলছিলাম, যেটা মেসি ক্ষেত্রে ছিল। এখন আমি যেটা শুরুতে বলছি যে হচ্ছে মানে আবার রোনালদো ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়াটা কিন্তু আবার আরেকটা ডিবেট, যেটা হচ্ছে মানে 22 সালের ফাইনালের পর সবাই সেটা কিন্তু আপনার আবার শুরু হয়ে যাবে। সেটা একটা, এবং আমার কাছে যেটা বলছে, আপনি একটা কথা বলছেন আলোচনার শুরুতে যে এইবার আর্জেন্টিনার সাপোর্টাররা চাবে না কোনোভাবেই বিশ্বের যে কোনো দেশ জিতুক, পর্তুগাল না জিতে। এখন আরেকটা ব্যাপার আছে, আর্জেন্টিনার সাপোর্টাররা চাবে না দুইটা জিনিস। এক হচ্ছে এইবার সৌদি আরব ওয়ার্ল্ড কাপ জিতুক আর্জেন্টিনার বাইরে, কিন্তু ব্রাজিল যাতে না জিতে। এইবার
ধরেন মরক্কো ওয়ার্ল্ড কাপ জিতেও পর্তুগাল যাতে ওয়ার্ল্ড কাপ না জিতে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা মানে যেটা ওই যেটা আমরা দেখি আর কি ট্রলের ক্ষেত্রে যেটা হ্যাঁ, দেখি ট্রলের যে ক্ষেত্রে। পর্তুগাল আর হচ্ছে ব্রাজিল হ্যাঁ, অ্যাসোসিয়েশন পর্তুজিল, হ্যাঁ, হ্যাঁ। তো পর্তুগাল ব্রাজিল অ্যাসোসিয়েশন যদি ওয়ার্ল্ড কাপ জেতে সেটা অবশ্য আমার মনে হয় মানে ব্রাজিল জিতলেও আর্জেন্টিনা হয়তো একটু মানে মানে এটা ইভেন হবে, হুম, হুম, হুম। কিন্তু মানে রোনালদো রোনালদো জিতে জিতে, যাওয়াটা হ্যাঁ। একটা বড় সমস্যা তৈরি করবে অন্য জায়গাতে। কারণ হচ্ছে কি এটা সেটেলড ডিবেট মানে সেটেলড ইস্যু কিন্তু আবার নতুন করে নতুন করে হচ্ছে। শুরু কারণ হয়ে যাবে। ধরেন রোনালদো 4-5টা গোল করলো, পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিতলো, 41 বছর পার করে একটা ফুটবলার এসে ওয়ার্ল্ড কাপ জিতাচ্ছে, এটা কিন্তু একটা মানে ইতিহাস। কারণ এই পর্যন্ত মনে হয় ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি বয়সে গোল করা একমাত্র মনে হচ্ছে রজার মিলা। এটা সম্ভবত হচ্ছে 90-এর ওয়ার্ল্ড কাপ না, 94-এর ওয়ার্ল্ড কাপে ক্যামেরুনের, না 90 বা 94-এর ওয়ার্ল্ড কাপে রজার মিলা 41 বছর বা 43 বছর বয়সে। এখন যদি 41 বছর বয়সে রোনালদো জিতে যায় ওয়ার্ল্ড কাপ, তাইলে মনে হয় সবচেয়ে বেশি বয়সী প্লেয়ার হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতে হবে। হ্যাঁ হ্যাঁ সম্ভবত। আমি মানে ইনফরমেশন আমার কাছে মনে হয় এরকম ভাবে। তবে আমার কাছে মনে হয় আবার যদি মেসিও জিতে তারপর সেটা কিন্তু মানে মেসি তো অলরেডি ডিফাইন, মেসির লেভেলটা আসলে কোথায় গিয়ে মানে বারটা আসলে কোথায় গিয়ে সেট হবে, তা আমার মনে হয় যে সেটা আসলে আর কেউ মানে আর কখনো কোনোভাবে কোনো কেউ হচ্ছে আপনি শুধু ভাবেন যে পেলে তার জীবনের প্রথম 2টা ওয়ার্ল্ড কাপ জিতছে পরপর, মেসি তার জীবনের শেষ 2টা ওয়ার্ল্ড কাপ জিতছে পরপর। তো মানে পেলের ব্যাপারটা তো ধরেন আমি বলছি জেনারেশনাল ব্যাপার থাকে, পেলের ব্যাপারটা 3টা ওয়ার্ল্ড কাপ জেতা সেটাও মানে ওই সময় আনবিলিভেবল একটা ব্যাপার। ওইটা ব্যাপার, কিন্তু আমরা যেহেতু পেলের খেলা দেখি না আসলে আমরা ওই জাজমেন্ট আমরা করতে পারতেছি না যে আসলে, যদিও এটা এগুলা তো আসলে সোশ্যাল মিডিয়ার খুবই বিতর্কের জন্য খুব মজার বিষয় আসলে, মানে মেসি ম্যারাডোনা পেলে এই 3 জনের মধ্যে মানে রোনালদোকে যদি আমরা বাইরেও রাখি কে সেরা, তো এই ব্যাপারগুলো তো আসে। তো এগুলো তো আসলে খুব মানে সাবজেক্টিভ ব্যাপার, ব্যক্তি তার পছন্দ অনুযায়ী হচ্ছে এগুলা করবে। তো কিন্তু আমার কাছে মনে হয় হচ্ছে মানে আমরা ধরে নিচ্ছি এটা মেসি রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপ, ধরে নিচ্ছি আসলে এদের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন হবে বা নাও হইতে পারে, কিন্তু আসলে মানে ফুটবল হয়তো মানে ওয়ার্ল্ড কাপ দিয়ে হয়তো মেসি রোনালদো শেষ হয়, তাহলে আসলে মানে মেসি রোনালদোর মানে এরাটা আসলে ওয়ার্ল্ড কাপ দিয়ে আসলে মানে একদম শেষ হবে আর কি। রশিদ ভাই, আমরা তো আজকে অনেক আলোচনা করলাম। আপনার ধন্যবাদ যে আসার জন্য আজকের প্রোগ্রামে। আজকের আলোচনায় আমরা বারবার একটা কথাই বললাম আমি আর শোয়েব ভাই, সেটা হচ্ছে যে মেসি এবারের ওয়ার্ল্ড কাপটা যেই জিতুক, আলটিমেটলি মেসি এবং রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপটার শেষ হওয়া উচিত মেসি বা মানে উচিত বলতে হচ্ছে আমরা ভাবতেছি যে মেসি বা রোনালদোর মাধ্যম দিয়ে। আবার ইতিহাসের একটা দায় রয়ে যায়, ব্রাজিল 24 বছর ওয়ার্ল্ড কাপ জেতে না। ইতিহাসের একটা দায় থাকে, নেদারল্যান্ডের মতো কমপ্লিট ফুটবল টিম কখনোই ওয়ার্ল্ড কাপের শিরোপা জিততে পারে নাই। এরকম অনেক ইতিহাসের দায় নিয়ে আর মাত্র 2 দিন পর বিশ্বকাপ ফুটবল চলে আসতেছে আপনাদের সামনে। 48টা ম্যাচ, 108 দিন, দীর্ঘ একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। এর মধ্যে গরমের একটা বিষয় আছে। আমরা সব কিছু মিলিয়ে বিশ্বকাপের সময় আপনাদের সাথে থাকবো, বিভিন্ন সময় কথা হবে অনেকের সাথে ফুটবল বিশ্বকাপ নিয়ে।